দেখেন একটা নতুন আর্টবোর্ড নিলাম, সেটা হচ্ছে কত নেব, 600 বাই 400 একটা আর্টবোর্ড নিলাম। ওকে, আগে একটা ক্রস দিয়ে কেটে দিই। আচ্ছা, নতুন একটা আর্টবোর্ড। তো এখন আমরা কাজ শিখবো, এখানে কাজ দেখবো সিলেকশন টুলের। ফার্স্ট কাজটা দেখবো সিলেকশন টুল। তো সিলেকশন মানে কি? সিলেকশন মানে হচ্ছে সিলেক্ট করা কাউকে, কোনো না কোনো বস্তুকে সিলেক্ট করা। দেখি আমরা কিভাবে কাজ করি সিলেকশন টুলটা। তো সিলেকশন টুলের শর্টকাটটা হচ্ছে ভি। আমরা এই আর্টবোর্ডের মধ্যে যেকোনো কিছুকে সিলেক্ট করতে পারবো এই টুলের সাহায্যে। দেখেন এখানে ফাইল, এডিট, যাবতীয় কিছু আর কি। এই লাইনে যেগুলো আছে, এখানে আর্টবোর্ড, পিকজেল, যেকোনো কিছু আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারবো। তো সিলেকশন টুল আরো ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে কিছু অবজেক্ট নেওয়া লাগবে। তো অবজেক্টটা নিই, আমরা সাপোজ একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। ওকে, শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। এটা একটু কপি করে নিই। আচ্ছা, কয়েকটা রেক্ট্যাঙ্গুলার আমরা ড্র করলাম। তো দেখেন এখানে মোটামুটি 9টা রেক্ট্যাঙ্গুলার আছে, তাই না? তো প্রত্যেকটা কালার আলাদা করি। এখন একেকটা কালার আলাদা করতে চাইলে আমাদেরকে কি কাজ করা লাগবে? সিলেক্ট করা লাগবে, সিলেকশন করা লাগবে। তো এখানে ধরলেন সাপোজ 1 থেকে 9 লেখা আছে, 1 2 3। তো তার নাম্বার 1 রোল, যেমন আপনাদের সিলেক্ট নাম্বার বলে দেওয়া আছে আপনার 1, তার 2, তার 3, তার 4, তার 5, তার 6। তো আমরা যদি এখানে কোনো একটা বস্তু কালার চেঞ্জ করতে চাই, তাহলে প্রথম কাজটা কি? আমাদের অবশ্যই বস্তুটাকে সিলেকশন করা লাগবে। যে নাম্বারিং যেটা আছে তাকে সিলেক্ট, যে আপনি এই নাম্বারটা কত, 4 5, এর নাম্বারটা হচ্ছে 5। তো আপনি বললেন যে 5 নাম্বার বস্তুটা কালারটা চেঞ্জ করো, তাহলে প্রথমে কি 5 নাম্বার বস্তুটাকে আপনাকে সিলেক্ট করা লাগবে, সিলেকশন। আমি 5 নাম্বার বস্তুটা সিলেকশন করলাম, তারপরে হচ্ছে এটা কালার চেঞ্জ করতে পারবো। রেড দিলাম, দেখেন এই কালারটা রেড হয়ে গেল। তো আপনার ইচ্ছা হলো যে না, আমি 9 নাম্বার বস্তুটার কালার চেঞ্জ করবো, তো সমস্যা নেই, 9 নাম্বারটাও চেঞ্জ করা যাবে। তো মনে হয় যে না, 7 নাম্বারটা, তো ঠিক আছে 7 নাম্বারটা চেঞ্জ করি। তো এইভাবে আমরা এই আর্টবোর্ডের মধ্যে যতগুলো বস্তু আছে, যে কোনো বস্তুর কালার বা তাকে আমরা চেঞ্জ করতে পারবো সিলেকশন টুলের মাধ্যমে, সিলেকশন টুলের সাহায্যে। তো এখন মনে করেন যে আপনার এই বস্তুটা আপনার একটু মুভ করা লাগবে, এখানে থাকবে না, সে একটু উপরে যাবে। তো সেটা কিভাবে সম্ভব? আমরা এটা সিলেকশন টুলের মাধ্যমে তাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারবো। বা এই বস্তুটা এর অর্ধেক বরাবর যাবে, আমরা এটা সিলেকশন টুলের মাধ্যমে মুভ করে দিতে পারবো। তারপরে এই অবজেক্টটা যদি আমরা এখানে মুভ করতে চাই, আর্টবোর্ডের অর্ধেক থাকবে আর আর্টবোর্ডের অর্ধেক বাইরে থাকবে, সেটাও পারবো। তাহলে কি, আমরা সিলেকশন টুলের মাধ্যমে আমরা একটা আর্টবোর্ডের মধ্যে যে কোনো বস্তুকে আমরা মুভ করে দিতে পারবো। তো এখন মনে হলো যে আপনার সাপোজ এই জিনিসটা, এই অবজেক্টটা দরকার নেই, এই অবজেক্টটা বাদ দিতে চাচ্ছেন, বা এই অবজেক্টটা বাদ দিতে চাচ্ছেন, এই আর্টবোর্ডে আপনার তার দরকার নেই। তো আপনি কি চাপবেন? আপনারা আপনার কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন যদি প্রেস করেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আর সেটা অবশ্যই সিলেকশন রেখে, যেমন এটা সিলেক্ট আছে, আপনার এটা সিলেকশন করলেন, এটা ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করা লাগবে। তাই তো, এটা রিমুভ হয়ে গেছে। তাহলে এখন আপনার হঠাৎ করে মনে হলো যে আমার যে বস্তুটা ডিলিট করলাম, আসলে ওটা ডিলিট করা দরকার ছিল না, ওটা লাগবে আপনার। তাহলে আমরা আনডু করব কিভাবে? তো আনডু শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস জেড। আমরা যদি আমাদের কিবোর্ডে কন্ট্রোল প্লাস জেড প্রেস করি, তাহলে দেখেন আগের অবস্থানে ফিরে আসবে, মানে আনডু হবে। তারপরে যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে এই অবজেক্টটা রিমুভ করছিলাম, এটা চলে আসবে। তারপরে যদি কন্ট্রোল জেড আবার প্রেস করি, এই অবজেক্টটা মুভ করেছিলাম, এটা চলে আসবে।
আগের অবস্থানে চলে আসতেছে। দেখেন আগে কন্ট্রোল জেড এ প্রেস করলে আমাদের অবস্থানটুকু আগের অবস্থানে চলে আসবে, ব্যাক হয়ে যাবে। তো এখন কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক আনছি। তো আমাদের মনে হলো যে এই অবজেক্টটা আমাদের যে এখানে ছিল বা এটা আমাদের এখানে ছিল, আমার ওই অবস্থানের দরকার। তাহলে আনডু করছি, আনডু করে এই অবস্থানে, তাহলে অবশ্যই রিডু করা লাগবে। তাহলে রিডুর শর্টকাটটা কি? তো আনডু এবং রিডু এটা সবসময় কাজে লাগে। এই শর্টকাট দুইটা অবশ্যই মনে রাখবেন। কন্ট্রোল জেড এটা হচ্ছে মোটামুটি সব জায়গাতে কন্ট্রোল জেডটা হচ্ছে আনডু শর্টকাট, আর রিডুটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড। দেখেন কন্ট্রোল শিফট জেড প্রেস করলাম, আবার ঠিক আগের অবস্থানে চলে যাচ্ছে। কন্ট্রোল শিফট জেড, এই যে কন্ট্রোল জেড প্রেস করছি আবার চলে আসছে। বোঝা গেছে? এইটুকু বুঝতে পারছি আমরা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, জি বোঝা গেছে। আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম, সিলেকশন টুলটা দেখলাম, তাই না? তো এখন আমরা দেখব ফিল এবং স্ট্রোক। ফিল এবং স্ট্রোকে কিভাবে কালার দিতে হয়, বা ফিল এবং স্ট্রোকে কিভাবে কালার চেঞ্জ করতে হয়, বা কোনো কালার দিব না ওটা কিভাবে করব, সেটা এখন আমরা দেখব। তো আমরা এই অবস্থানটুকু বেছে নিলাম, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কই এটার এই রেড অবজেক্টের কোনো কি স্ট্রোক আছে? কোনো বর্ডার বা স্ট্রোক কোনো কিছু দেখতে পাচ্ছি না, সম্পূর্ণটাই রেড। তো ঠিক আছে, আমরা এখন এটাতে বর্ডার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন আমাদের এখানে দুটো অবস্থান আছে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কি স্ট্রোক। তখন আমরা ফিল আর এবং স্ট্রোকের কালারটা কিভাবে চেঞ্জ করব? তো উপরেরটা ফিল এবং নিচেরটা কি স্ট্রোক। তো দেখেন এখানে লেখা দিচ্ছে স্ট্রোকের ব্র্যাকেটে লেখা আছে ক্লিক টু অ্যাক্টিভেট। যদি আমরা দেখি লেখা আছে ক্লিক টু অ্যাক্টিভেট, তার মানে কি এটা অ্যাক্টিভেট নাই, ডিঅ্যাক্টিভেট আছে। আর এটা হচ্ছে রেড প্যানেলটা অ্যাক্টিভেট আছে। তো আমরা যদি স্ট্রোকের এখানে ক্লিক করি সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেট হবে। এখন দেখেন ক্লিক করলাম এবং এটা হচ্ছে উপরে চলে আসলো। এখন যদি আমরা কালার চেঞ্জ করে দিই, এখানে একটা ব্ল্যাক কালার ইউজ করলাম, দেখেন এটা একটা স্ট্রোক, ব্ল্যাক স্ট্রোক চলে আসছে ওখানে, তাই না? ব্ল্যাক স্ট্রোক চলে আসছে, বর্ডার চলে আসছে। তাহলে তার মানেটা কি? যেটা উপরে থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়েছে, আর যেটা হচ্ছে নিচে থাকবে সেটা ডিঅ্যাক্টিভেট হয়েছে। তো এখন যদি আমরা যে কোনো কালার চেঞ্জ করি আর কি, আমাদের কিন্তু শুধুমাত্র স্ট্রোকে কালার চেঞ্জ হবে, আমাদের ফিলে কোনো কালার চেঞ্জ হবে না। তো ফিলে যদি আবার কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আবার এটা সিলেক্ট করে ফিলটা হচ্ছে অ্যাক্টিভেট করে দেওয়া লাগবে। এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা এখানে এই কালারটা চেঞ্জ করতে পারবেন। ফিলের কালারটা চেঞ্জ করতে চাইলে এটা ফিলের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখন মনে করলাম যে আমরা ফিলে কোনো কালারই দেব না, আমাদের ফিল যেটা আছে এটা হচ্ছে কোনো কালার থাকবে না, আমাদের শুধুমাত্র বর্ডারটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের এখানে দেখে নিচের দিকে একটা অপশন আছে এখানে নান বলে। আমরা এটা সিলেক্ট রাখা অবস্থায় মানে যেটা উপরে থাকবে আর কি, মেন কথা যেটা উপরে থাকবে সেটা এখানে নানে যদি ক্লিক করি সেটাতে কোনো কালার থাকবে না। দেখেন আমরা যদি সাপোজ কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড, এখন যদি আমাদের যদি এটা উপরে থাকে, এটা সিলেক্ট রাখা অবস্থায় এটা উপরে, বর্ডারটা উপরে, এখন যদি আমরা নানে ক্লিক করি তাহলে বর্ডারে কোনো কালার নেই। বুঝতে পারছি কি ব্যাপারটা? আমাদের যেটা উপরে থাকবে শুধুমাত্র এটাতে মাথায় রাখবেন, যেটা উপরে থাকবে সেটা কাজ হবে। তো আমরা এটাতে কালার কোনো দিলাম না, তাহলে যদি কালার না দিই তাহলে আমরা এভাবে ইউজ করতে পারবো বর্ডার, শুধুমাত্র বর্ডার যদি রাখতে চাই আমরা। তো এখন মনে হলো যে আমাদের আসলে বর্ডার না, আমাদের কালারটা দরকার আসলে ফিলে, যে কালারটা বর্ডারে আছে সেটা ফিলে দরকার, আর ফিলের কালারটা বর্ডারে দরকার। ফিলেতে এখন নান কালার আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনারা দেখেন
এখানে অ্যারো আছে দুই দিকে, তার মানে কি এটা সোয়াপ। আর সোয়াপ মানে কি পরিবর্তন করা। কি পরিবর্তন করা? মানে আমার আর আপনার মধ্যে পরিবর্তন করছে বা বিনিময় করতেছে, ঠিক আছে? আমার জামাটা আপনাকে দিচ্ছি, আপনার জামাটা আমি দিচ্ছি, ঠিক এটাও সেম। তো এখানে এর গায়ে জামা নাই, এখন আমার গায়ে জামা নাই, আপনার গায়ে জামা আছে। তো আপনার গায়ে জামাটা আমি নিচ্ছি, তাহলে আমার গায়ে জামা নাই, আমার না জামা আপনার কাছে গেছে, তার মানে কি আপনার গায়েও জামা থাকবে না। এটা সেম। সোয়াপে যদি ক্লিক করি তাহলে দেখেন শুধুমাত্র ফিলে কালারটা আসলো, আর হচ্ছে কি স্ট্রোকে কোনো রকম কালার থাকলো না। বুঝে গেছে? কাজটা বুঝতে পারছি আমরা সবাই? শিখবো হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কাজটা শিখবো। আমরা দেখি, আমরা একটা আর্টবোর্ড নিছি, তাই না? প্রথম আর্টবোর্ডটা কি সাইট নিয়েছি, আর্টবোর্ড সেটআপটা কি নিয়েছি ডকুমেন্ট সেটআপে, সেটা হচ্ছে 800x600 নিলাম, তাই না? না 600x400 নিছি, 600x400 নিছি। তো এখন আমরা সাপোজ কোনো কাজের মধ্যে আমরা আর্টবোর্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, বা কোনো বায়ার আমাদেরকে বললো আর্টবোর্ডটা ছোট বড় করো, বা বললো যে এই আর্টবোর্ডে সে চাই, তো কাজটা কি আমরা নতুন করে আবার ডকুমেন্ট তৈরি করার দরকার আছে? দরকার নেই। আমরা কিভাবে করতে পারি দেখেন, আমাদের এখানে একটা অপশন আছে আর্টবোর্ড টুল। তো এটা শর্টকাটটা হচ্ছে শিফট+ও। শিফট+ও প্রেস করলে আমাদের অটোমেটিক্যালি আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে। দেখেন শিফট+ও প্রেস করছি, আমাদের কিন্তু আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আমরা আর্টবোর্ড টুলের মাধ্যমে কিভাবে চেঞ্জ করতে পারি, সিলেকশন করলাম, করার পর আমরা যদি এখানে ছোট বড় করি, আমরা কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। বা এখানে ড্র্যাগ করে ছোট বড় করলাম, বা এদিকে ছোট বড় করছি। তো দেখেন যখন ছোট বড় করতেছি, আমাদের ওখানে কিন্তু উপরে কার্সর পয়েন্টের উপরে দেখা যাচ্ছে সাইডে ডান দিকে আর কি ডাব্লু আর এইচ শো করতেছে, উইডথ এবং হাইট কত হচ্ছে এটা দেখা যাচ্ছে। এখন 426/382 উইডথ এবং হাইট। তো এইভাবে আমরা আর্টবোর্ডটা ছোট বড় করতে পারি। যেমন এটা করলাম ছোট বড়, আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটা হয়ে গেছে। তো আমরা যদি এখন একটা নির্দিষ্ট ভাবে ছোট বড় করতে চাই, যেমন আমার ছিল এর আগে কত 600/400, এখন আমার ইচ্ছা হলো যে আমি 1000/800 তে সিলেক্ট করব, 1000/800 করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আর্টবোর্ড সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে উইডথ দেখছি, দেখেন উপরে একটা অপশন আছে উইডথ, ডাব্লু ভ্যালু, এইচ ভ্যালু। এখানে হচ্ছে যদি সিলেক্ট করি 1000, আমরা করতে চাচ্ছি 1000/800, 1000, এবং এখানে যদি সিলেক্ট করি 800 করে যদি ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আর্টবোর্ডটা সিলেকশন হয়ে গেছে। তারপরে হচ্ছে কি আমরা জাস্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, দেখেন এটা ওকে হয়ে গেছে। এখন এই আর্টবোর্ডটা সিলেকশন হচ্ছে 1000/800 তে। তারপরে যদি মনে করি যে আমরা সিলেকশন এটা সিলেক্ট করলাম আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে, যদি মনে করি যে না আমার এখানে কাস্টমাইজ যেগুলো আছে সেগুলোতে চেঞ্জ করব, সেক্ষেত্রে কি করব দেখেন কাস্টম, এর তো সিলেক্ট প্রিসেট কাস্টম আছে এখানে। আমরা যদি চেঞ্জ করতে চাই এখানে অপশন পাবো লেটার, লিগ্যাল, ট্যাব হোল্ড, A4, A3, B5, B4, আইফোন এক্স। তো এখানে বিভিন্ন 1280/800, 1024/768, 960/560, এরকম বিভিন্ন পাবো আর কি। আমরা যদি সিলেক্ট করি তো এগুলো সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন আর্টবোর্ডটা বড় হয়ে গেছে। তারপর এখানে যদি ইন্টার প্রেস করি বা সিলেকশন টুলটা সিলেক্ট করি, তাহলে এটা আর্টবোর্ডটা হয়ে যাবে ওই মাপের। তো আমাদের কাস্টম দরকার, আমরা এটা 1000/800 করব, 1000/800। ওকে, এই যে 1000/800 সিলেক্ট হয়ে গেছে। 1000/800 দেখেন সিলেক্ট। বুঝতে পারছি আমরা আর্টবোর্ডটা কিভাবে চেঞ্জ করতে পারি। কথা বলেন। ভাইয়া আরেকবার জি একটু ভাইয়া। বলেন না। আচ্ছা, আরেকবার দেখানো লাগবে না, আচ্ছা দেখাচ্ছি। তো এটা আমাদের আর্টবোর্ড 1000/800 একটা আর্টবোর্ড। তো আর্টবোর্ডটা চাচ্ছি আমরা 600/400 করতে, সেটা কিভাবে করব, আমরা আর্টবোর্ড টুলে ক্লিক করব, ক্লিক করে এখানে 600 ডাব্লুতে 600 দিব, আর হাইটে এখানে 400 দিব, তাহলে একটা 600/400 আর্টবোর্ড হয়ে যাবে। তারপরে ইন্টার প্রেস করলে হয়ে গেছে। এখন যদি আমরা এখানে সিলেকশন টুলে ক্লিক করি,
তো এটা সিলেক্ট হয়ে গেছে আর্টবোর্ড। তারপরে এখানে কি করতে পারেন, আমাদের একটা আর্টবোর্ড তাই না, আমরা যদি এখানে আরেকটা ড্র করি, তো দেখেন এখানে আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে 500x400। এটা সাপোজ চেঞ্জ করতে চাইলেন 600x400-তে, এখানে 600 দিলে আর এখানে 400 দিয়ে ইন্টারপ্রেস করলে দুইটা আর্টবোর্ড। এভাবে যদি আমরা ইচ্ছা করি 3টা 4টা আর্টবোর্ডও নিতে পারি যদি মনে করেন, তো এভাবে ড্র করে দিলে হয়ে যাবে 3টা আর্টবোর্ড 4টা আর্টবোর্ড। বুঝতে পারছি কাজ এখানে? বলেন বুঝতে ভাইয়া পারছি কি? হ্যাঁ বলেন। আপনি যে জি ভাই। নতুন আর্টবোর্ডটা নিলেন ওটা কি আর্টবোর্ড? বুঝি না, আরেকবার বলেন। ভাই আমি বলবো বলেন। দেখেন আমাদের সাপোজ এই আর্টবোর্ডটা আছে, এটা হচ্ছে কি করতে চাচ্ছি, মুভ করতে চাচ্ছি বা ডিলিট করতে চাচ্ছি। এটা আমাদের 4টা আর্টবোর্ড তাই না, আমাদের এই অবস্থানে ছিল। তো 4টা আর্টবোর্ড আছে, তো আমরা আর্টবোর্ড ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এই আর্টবোর্ডটা ব্যাক স্পেস প্রেস করব, এই আর্টবোর্ডটা চলে গেছে। এই আর্টবোর্ডটাও রিমুভ করতে চাচ্ছি, ব্যাক স্পেস প্রেস করব, চলে গেছে। তারপর দেখেন এটা সিলেকশন চলে এসেছে। এই আর্টবোর্ডটা ব্যাক স্পেস প্রেস করব, চলে গেছে। এখন যদি আমরা এটাও প্রেস করি, এটাও চলে যাবে তাই না, যাবে কি বলেন? এটা যাবে না। বুঝতে পারছি? তো এখন দেখি আমরা হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা কি? তো হ্যান্ড টুল মানে বুঝতে পারছি হাত, হাতের কাজ কি, আমাদের যে কোনো কিছু আমরা সরাইতে পারি, মুভ করাইতে পারি। তো দেখেন আমরা সিলেকশন টুল দিয়ে কিন্তু এখানে আর্টবোর্ডের মধ্যে যা আছে সেগুলো মুভ করাইতে পারবো, কিন্তু আমরা যদি বাহিরের মানে আর্টবোর্ডটা মুভ করাতে চাই, আর্টবোর্ডটা কিন্তু মুভ করাতে পারতেছি, শুধুমাত্র ভেতরে যে পার্টগুলো আছে সেগুলো মুভ লেমন করতে ভাই, পারতেছি। কালকে তো তাহলে হ্যান্ড টুল আমরা কিভাবে কাজ করতে পারি? যেমন আমরা এটা সিলেকশন টুল দেখি দেখলাম যে এটা হচ্ছে আর্টবোর্ডের ভেতরে পরিবর্তন করছে, আর হ্যান্ড টুলটা দেখেন, হ্যান্ড টুলটা হচ্ছে পুরো আর্টবোর্ডটাকে মুভ করে দিতে পারবে। আপনাদের যে আর্টবোর্ড সাদা অংশ আছে এটা যে কোনো জায়গাতে মুভ করে দিতে পারবে। বুঝতে পারছেন? হ্যান্ড টুলের শর্টকাটটা হচ্ছে এইচ। আপনারা যদি কিবোর্ডে এইচ বাটনটা প্রেস করেন তাহলে অটোমেটিক্যালি হ্যান্ড টুলটা চলে আসবে। তো এটার মাধ্যমে আর্টবোর্ডটা যে কোনো জায়গাতে মুভ করে দিতে পারবেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা যদি স্পেস বার, আপনাদের কিবোর্ডে যদি স্পেস বারটা চেপে ধরে রাখেন, দিয়ে তারপর যদি মাউস পয়েন্টটা মুভ করেন, তাহলে হচ্ছে এটা পরিবর্তন করতে পারবেন। বুঝে গেছে? সবাই বুঝতে পারছি? ভাই সেকেন্ডটা কি বললেন বুঝলাম তাই না। না? আচ্ছা, সেকেন্ডটা বললাম হচ্ছে আমরা যদি এইচ প্রেস করি, কিবোর্ডের এইচ বাটনটা বাটনটা প্রেস করলে এটা হচ্ছে আমরা হ্যাঁ আর্টবোর্ডটা মুভ করাতে পারবো যেখানে সেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে। আর যদি আমরা কিবোর্ডের স্পেস বার চেপে ধরে রাখি, এটা হচ্ছে মুভ করাতে পারবো। স্পেস বারের ব্যাপারটা আমরা পরে দেখতেছি, এটা হচ্ছে যে কোনো জায়গাতে মুভ করাতে পারবো। তো এটা গেল হ্যান্ড টুলের কাছে। ভাইয়া হ্যান্ড টুলটা বুঝেছি কিন্তু অন্যান্য যেগুলা এগুলা না কেদের বুঝতেছি না। আচ্ছা, আপনি তো ক্লাসে পরে আসলেন, আপনি বুঝবেন কিভাবে? পরে আসছেন না আপনি ক্লাসে? না ভাইয়া একটু আগেই আসছিলাম। একটু আগে আসছেন, তাহলে তো ওগুলো বুঝবেন না তো ভাই। ক্লাস যখন শুরু হয়েছে তখন থেকে কি আর হ্যান্ড, এটা কি গেল, হ্যান্ড টুল গেল তাই না। এখন আসবে হচ্ছে আমাদের জুম টুল। তো জুম টুল কাজটাকে আমরা দেখি। আমরা যদি জুম টুলটা সিলেক্ট করি, জুম টুলের শর্টকাট হচ্ছে জেড। কিবোর্ডে যদি জেড বাটনটা প্রেস করেন তাহলে হচ্ছে জুম টুল সিলেক্ট হবে। তো ঠিক আছে, জুম টুলটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে আমরা যখন আর্টবোর্ডের ভিতরে আনতেছি তাহলে কি দেখতেছি, ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে একটা প্লাস চিহ্ন তাই না। তা আমরা যদি প্লাস চিহ্নতে এটা যদি আর্টবোর্ডের উপর ক্লিক করি তাহলে দেখেন জুম হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করে জুম হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করছি জুম হয়ে যাচ্ছে। তো এটা এখন জুম আউট করব কিভাবে, এটা তো জুম ইন। তো জুম আউট করতে পারবেন তার অল্টারনেটিভ উপায়ে। তো অল্টারনেটিভ উপায়টা কি, আমাদের কিবোর্ডে অল্টার বাটনটা ম্যাক্সিমাম টাইপই হচ্ছে
বিপরীত ধর্মী কাজ করে, মানে একটা কাজ করছে পজিটিভলি, যদি আমরা অল্টার প্রেস করে কাজটা করি তাহলে ওটা হচ্ছে বিপরীত কাজ করবে। তো আমরা এখন ডাইরেক্ট ক্লিক করলে আমাদের জুম হচ্ছিল, জুম ইন। আমরা যদি এখন অল্টার প্রেস করি, দেখেন অল্টার যখনই প্রেস করতেছে তখন প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে। তারপর যদি ক্লিক করে আর্টবোর্ডে, তাহলে এটা হচ্ছে কি জুম আউট। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন আমাদের জুম টুল দিয়ে, এই টুলের সাহায্যে আমরা যেখানে ক্লিক করব সেটা জুম হবে। যেমন আর্টবোর্ডে, মানে সেইটা জুম হবে, গোটা আর্টবোর্ডটাই জুম হবে। পাশাপাশি হচ্ছে আমরা যেই দিকে ক্লিক করবো, এখানে তো অনেক কয়টা অবজেক্ট আছে, আমি নীল, আমার সাপোজ নীল অবজেক্টটা একটু চেঞ্জ করা দরকার। তো আমরা যদি নীলে ক্লিক করি, তো আমাদের নীলটা আমাদের চোখের সামনে বেশি উঠবে, মানে আমরা যেখানে কাজ করতে পারবো, খুব কাজ করতে সহনশীল আসে, মিডিল পজিশনে নীল বাটনটা, নীলটা অপশন চলে আসবে। একটু ক্লিক করছি, নীল, আবার অল্টার প্রেস করে মাইনাস, নীলটা মাইনাস। এখন আপনার মনে হলো যে না, আমার হচ্ছে সবুজটাতে কাজ করতে চাচ্ছি, এখন সবুজে ক্লিক করেন, দেখেন সবুজ চলে আসছে সামনে, অল্টার প্রেস করি মাইনাস। বুঝতে পারছে কি ব্যাপারটা? হলুদে প্রেস করছি, শুধুমাত্র হলুদ চোখের সামনে চলে আসতেছে। বলেন, বোঝা গেছে কি? এটা এতটুকু বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা জুম ইন জুম আউট করতে পারবো আরেকভাবে, গোটা আর্টবোর্ডটাই আমরা জুম করতে পারবো। সেটা কিভাবে? আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমরা যদি কন্ট্রোল আর কিবোর্ডে প্লাস এই দুটো বাটন প্রেস করি, কন্ট্রোল প্লাস যদি প্রেস করি তাহলে এটা হচ্ছে জুম ইন হবে, আর কন্ট্রোল চেপে মাইনাস প্রেস করলে জুম আউট হবে। বুঝতে পারছি কি? কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। তো এইটা গেল দুইটা উপায় জুম ইন জুম আউটের। তা আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ উপায় শিখবো, যেটা হচ্ছে সবসময় বেশি কাজে দেয় এবং খুব দ্রুত, ফাস্ট, ইফেক্টিভ অ্যান্ড ফাস্ট ওয়ে। তো সেটা কিভাবে করতে পারি? তো এখানে দেখেন আমাদের কিবোর্ডের যে অল্টার বাটনটা আছে, তো অল্টার বাটনটা প্রেস করে আমরা যদি মাউসের হুইল, মানে স্ক্রল, যেটা যে গোল আকার আছে, হুইলটা যদি ঘুরাই তাহলে হচ্ছে জুম ইন জুম আউট হবে, এবং এটা হচ্ছে যেখানে ধরবেন সেখানে জুম হবে। যেমন এই ব্ল্যাকটা আমরা জুম ইন করতে চাচ্ছি, দেখেন এই ব্ল্যাকটাই শুধুমাত্র জুম ইন হচ্ছে এবং কত তাড়াতাড়ি, সুপার ফাস্ট। আবার জুম আউট করতে পারতেছি। এই সবুজটা জুম ইন করব, এটা জুম ইন করতে পারতেছি, এটা আউট করব, জুম আউট করব, করতেছি, আবার এটা জুম ইন করব। তো এখন মনে হলো আপনার এটা কি, অল্টার এবং মাউসের হুইলটা ঘোরালে হচ্ছে জুম হবে, আর অপোজিট দিকে ঘোরালে জুম আউট হবে। তো এখন মনে হলো যে আপনার উপরে যেই বা উপরে যে হলুদটা আছে, হলুদ পাটটা আপনার দরকার। তো আপনাকে হলুদ পাটটা যদি দরকার হয় তাহলে আবার এভাবে জুম আউট করা লাগবে, যে হলুদ পাটটাতে জুম ইন করলে হলুদ পাটটা চলে আসবে, তাই না? তো আমাদের তো সেটা সবসময় করতে একটা বিরক্ত বা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি করতে পারি, আমরা যদি স্পেস বার প্রেস করি তাহলে হ্যান্ড টুলটা সিলেক্ট হবে, তারপর যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন হলুদটা চলে আসলো, বা আবার স্পেস বার প্রেস করলাম, এই দিকে দরকার। তো এভাবে জুম যখন কাজ থাকবে তখন আমরা হচ্ছে আমাদের আর্টবোর্ডটা মুভ করে, যখন জুম কাজ করবো, মানে বড় করে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যত মানে বড় কাজ করবেন বা যে কোনো কাজ যত জুম করে কাজ করবেন, সেই কাজটা তত নিখুঁত হবে। আমরা যখন কাজগুলো করব পরবর্তীতে, তখন আমাদের কিন্তু এগুলো দরকার পড়বে। যেমন স্পেস বার প্রেস করে এটা কাজ করলাম, তারপরে হচ্ছে এখানে কাজ করলাম। বুঝতে পারছি? বলেন, সবাই বুঝতে পারছেন কি? জি ভাইয়া। জি ক্লিয়ার তো? জি ভাইয়া, ক্লিয়ার। জুম টুল, হ্যান্ড টুল, আর্টবোর্ড টুল, সিলেকশন টুল। তাহলে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুলের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমরা সিলেকশন টুল সিলেক্ট করছি, আর্টবোর্ডে নিয়ে আসতেছি, আমরা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক হয়ে আছে, আর ডিরেক্ট সিলেকশনটা যখন আর্টবোর্ডে আনতেছি এটা হোয়াইট হয়ে আসছে। সিলেকশন টুলের শর্টকাটটা হচ্ছে ভি। আমরা যদি ভি প্রেস করি, দেখেন আমরা কিবোর্ড স্থির রাখছি, ভি প্রেস করি, এটা সিলেকশন টুল হয়ে গেছে, এবং যদি এ প্রেস করি কিবোর্ডে, এটা ডিরেক্ট সিলেকশন টুল হয়ে গেছে। তো সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজটা হচ্ছে মুভ করানো, বা এখানে যদি কালার চেঞ্জ করা হয়, যে কোনো কালার চেঞ্জ করা যাচ্ছে। ডিরেক্ট সিলেকশনের কাজ কি? এটা মুভ করাতে পারছি, বা এখানে যদি কালার চেঞ্জ করতে চাই
ইচ্ছা করলে এখানেও কালার চেঞ্জ করতে পারছি। তাহলে পার্থক্যটা কোথায়? প্রশ্নটা হচ্ছে এখানে। তো পার্থক্য, বিশাল পার্থক্য আছে। আমরা যদি সিলেকশন টুলের মাধ্যমে এখানে যদি বড় করি, দেখেন শুধুমাত্র এই বিন্দুটা, এই বাহুটা বড় করতে চাচ্ছি, এই বাহুটা বড় হচ্ছে না, গোটাটাই বড় হয়ে যাচ্ছে, গোটাটা বড় হয়ে যাচ্ছে। বা এখানে যদি কমাতে চাচ্ছি, কমতেছে, বাড়তেছে, তাই না? তো আমরা এই বাহুটা, শুধু এই পার্টটা একটু বড় করতে, সেটা করতে পারতেছি না। তো সেটা কিভাবে করবো? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম। আমরা যদি সরাই, যে মুভ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের এই অবস্থানটুকু চেঞ্জ হবে। ঠিক আছে, কোন অবস্থানটা? আমরা এই বাহুটা শুধুমাত্র পরিবর্তন করতে চাচ্ছি, মুভ করে দিই। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এই বাহুতে দেখেন এখানে 4টা পয়েন্ট আছে, এই রেক্ট্যাঙ্গুলার 4টা পয়েন্ট আছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট এবং এখানে একটা পয়েন্ট। তো এগুলাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি কিবোর্ড মাউসটা নিয়ে যাই, তো দেখা যাচ্ছে অ্যাঙ্কর লেখা, দেখেন পিঙ্ক কালার লেখা আছে ছোট করে NCHR, অ্যাঙ্কর। তো এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। 4টা বিন্দু আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে পাথ। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব যেটা, সেটাকে বলা হয় হচ্ছে পাথ। প্রত্যেকটা দেখেন 4টাতে পাথ নিয়ে গেলে দেখা যাচ্ছে পাথ। আর ভেতরটা এটা হচ্ছে ফিল কালার, এটাতে কোনো কাজ আর কি, এই গোটা আউটলাইনটার কাজই হচ্ছে চারিদিকে আছে। তো আমরা শুধুমাত্র এই বাহুটা চেঞ্জ করতে চাচ্ছি। এই বাহুটাতে একটা ক্লিক করলাম, বাহুটাতে ক্লিক করে যদি এটা টান দিয়ে নিয়ে যায়, তাহলে দেখেন শুধুমাত্র একটা পয়েন্ট চেঞ্জ হয়েছে। তারপরে আমরা যদি এই বাহুটাতে ক্লিক করে এটা যদি টান দিই, তাহলে দেখেন কি হলো ঘটনাটা। একটা কিন্তু লাঙ্গলের মতন হয়ে গেছে, লাঙ্গল বলা যায় না, বা তীরের মতো হয়ে গেছে, তাই না? বা মাউস পয়েন্ট এরকম আছে, এরকমই হয়ে গেছে কিছুটা। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা এটা কিন্তু পরিবর্তন করলাম কিসের সাথে? ডিরেক্ট সিলেকশন টুলের সাথে। আমরা যদি মনে করি যে আমরা এদিকেও পরিবর্তন করব, হ্যাঁ আমরা এদিকে পারবো। এখানে একটা ক্লিক করব, ক্লিক করে যদি এটা এইভাবে নিই, তাহলে এদিকে পরিবর্তন করতে পারবো। আবার এখানে ক্লিক করে এটা যদি এদিকে নিয়ে নিই, তাহলে এইভাবে পরিবর্তন করতে পারবো। এখানে ক্লিক করে যদি মনে করি যে না একটু কমায় দেব বা বাড়ায় দেব, সেটাও পারবো। কি বুঝতে পারছি? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে দেখেন একটা শেপকে আমরা কি করে দিলাম, একটা রেক্টেঙ্গুলার শেপ, এটা কি পরিবর্তন করে দিলাম। তাহলে বোঝা গেছে তো, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল কাজটা কি, কি বুঝছেন? সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো ডিরেক্ট, আচ্ছা ভাই, অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া মাঝখান থেকে কি সরানো নাড়ানো যাবে না? আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া মাঝখান থেকে, আচ্ছা এটা আমরা যেমন অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া মাঝখানে, তাই না? এই মাঝখানে পয়েন্ট থেকে সরানো যাবে কি? তো মাঝখানে পয়েন্ট থেকে ওই মাঝখান থেকে না ভাই, এই মানে সাইডে, এই সাইড থেকে, তাই না? সাইডে যেখান সেখান থেকে, যেখান সেখান থেকে। যেখান সেখান থেকে, অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ। ব্যতীত যেখান সেখান থেকে মুভ করাতে পারবেন না। দেখেন গোটাটা আটবারটা মুভ হচ্ছে। তবে হ্যাঁ, এখানে অ্যাঙ্কর পয়েন্ট এই সাইডগুলোতে অ্যাড করা যাবে। সেটা কিভাবে যাবে ওটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বিভিন্ন মজার মজার কাজ করা যায়, ওগুলো আমরা সব শিখবো, সমস্যা নেই আস্তে আস্তে। তো এখন যতটুকু শেখার দরকার সেটা শিখতেছি। হুম। তাহলে দেখেন, আচ্ছা আমরা ডিরেক্ট সিলেকশন এটা শিখছি, তাই না? আমরা ওটা পরবর্তীতে শিখবো, সমস্যা নেই। তো আরেকটা মজার কাজ আছে, মজার কাজটা দেখি। তো ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট আছে, এখানে দেখেন আমাদের একটা ছোট বিন্দু আছে, তাই না? বৃত্তর মতো আছে। আমরা যদি একটু বড় করি, বড় করলে ওটা একই দেখা যাবে, যে এখানে দেখেন একটা বৃত্ত আছে। তো আমরা এটা চারিদিকে আছে, আমরা যদি এখান থেকে টান দিই, এখানে, এখান থেকে দেখেন এই ছোট বিন্দুটা যদি টান দিই, সরি সিলেক্ট হয়ে গেছে, এটা না হবে না। এখন যদি এটা টান দিই, দেখেন চারিদিকে সুন্দরভাবে একটা একই শেপে তৈরি চেঞ্জ হয়ে যাচ্ছে, একই শেপে।
বা আমরা যদি মনে করি যে না, আমরা যদি মনে করি যে শুধুমাত্র এই দুইটা বিন্দু, একটা না, বা যদি মনে করি যে না এই শুধুমাত্র একটা চেঞ্জ করব, একটা এরকম রাউন্ড করব, যদি একটাতে ক্লিক করে দেখেন এটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট করে এটা রাউন্ড করে দিতে পারি। এইভাবে একটা ডিজাইন শেপ তৈরি করতে পারি। বা এখানে থেকে একটা ছোট, সরি, এটা সিলেক্ট করা লাগবে, যখন একটা বাহু নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করা লাগবে একটা, তারপরে এটা কি এমন করতে পারি, বিভিন্ন শেপের আর কি ডিজাইন করতে পারি আমরা। বা যদি মনে করি যে না আমরা দুইটাতে করবো, এই দুইটা সিলেক্ট করলাম, সাপোজ দুইটা দেখেন ড্র্যাগ করে সিলেক্ট করতেছি, কিন্তু এই দুইটা ড্র্যাগ করে সিলেক্ট করতেছি মানে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট সিলেকশন টুলে শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট হয়, এটা মাথায় রাখবে। আমরা যদি এটা সম্পূর্ণ সিলেক্ট করি তাহলে এটা 4টা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট হবে, কিন্তু সিলেকশন টুলে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা মানে 4টাই করা, আর ডিরেক্ট সিলেকশন টুলে একটা মানে একটা করা, ঠিক আছে? তো আমরা এই সাইডে দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এটা ড্র্যাগ করে দেখেন করি, এটা কি হচ্ছে, একটা আলাদা শেপ তৈরি হয়ে যাচ্ছে। তারপর যদি আমরা যদি মনে করি যে এখানে একটু বাড়ায় দেব, দেখেন এটা জাস্ট মুভ করাচ্ছি, বেড়ে যাচ্ছে, অবস্থানটা আগের সেমই থাকতেছে। বুঝতে পারছি? কি বুঝতে পারছেন আপনারা কাজটা? জি ভাইয়া। ওকে, গুড। স্যার বুঝতে পেরেছি, কিন্তু যে